এ বিষয়ে আমি তাৎক্ষণিকভাবে রাজশাহী রেঞ্জের ডিআইজি এবং রাজশাহীর এসপি এবং র্যাব হেডকোয়ার্টারের ডিজির সাথে আলাপ করি এবং পরবর্তীতে মিলিটারি ইন্টেলিজেন্স ব্রাঞ্চের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ সাহেবের সাথে কথা বলি এবং এটা নির্যাতনের ঘটনাটি সংবিধানের 35(5) সুস্পষ্ট লঙ্ঘন এবং তাকে কোনোভাবেই নির্যাতন করা যাবে না এবং এটা বেআইনি। সেই কারণে তাকে যেন কোনোভাবে টর্চার না করা সেটার ব্যাপারে আপনারা ব্যবস্থা গ্রহণ করুন। পরবর্তীতে তারা ব্যবস্থা নেওয়ার কারণে আকাশকে নির্যাতন আর করেনি, পরবর্তীতে স্থানীয় থানায় তাকে হ্যান্ডওভার করছে। সর্বশেষে আমি আকাশের নির্যাতনের ঘটনাটা নিয়ে এবং পরবর্তীতে সে যেন নির্যাতিত না হয় সে ব্যাপারে ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর সাথে কথা বলি। তিনি আমাকে বলেন যে আপনি নিশ্চিন্ত থাকেন, তাকে কোনোভাবেই আইন শৃঙ্খলা বাহিনী বা নিরাপত্তা বাহিনী নির্যাতন করবে না, তবে কোনোভাবেই সে যদি হয়রানি বা নির্যাতনের শিকার হয় আপনি আমাকে জানাবেন, আমি তাৎক্ষণিকভাবে এর ব্যবস্থা নিব। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে আমি ভেতরে যখন ঢুকি তখন আমার শারীরিক অবস্থা দেখে আমাকে কারা কর্তৃপক্ষ রাজশাহী কেন্দ্রীয় কারা হাসপাতালে ইমার্জেন্সি সার্জিক্যাল ওয়ার্ডে আমাকে তারা ভর্তি করে এবং সেখানে আমি চিকিৎসা নেই এবং গত 3রা নভেম্বর পর্যন্ত 24শে অক্টোবর থেকে 3রা নভেম্বর পর্যন্ত কারা হাসপাতালে আমি চিকিৎসা গ্রহণ করি এবং আমার অনেকটা সুস্থ হয়ে উঠি। কিন্তু পরিপূর্ণ সুস্থ হওয়ার আগেই কারা কর্তৃপক্ষ আমাকে কারা হাসপাতাল থেকে সিভিল ওয়ার্ড সহে নিয়ে যায় এবং সেখানে আমি অবস্থান করি। গত 19 নভেম্বর আমি জামিনে মুক্ত হয়ে আসি। আমি কারামুক্ত হবার পরে আমি খ্যাতিমান মানবাধিকার ব্যক্তিত্ব বিআইএইচআর এর আকরাম হোসেন চৌধুরীর সঙ্গে আমার কথা হয় এবং তিনি আমাকে আশ্বস্ত করেন যে আমরা তোমার পাশে আছি, আমরা চিকিৎসা দেব, তোমার শারীরিক ও মানসিক অনেক চিকিৎসা প্রয়োজন। আমি তখন তার কাছে চলে আসি, বিআরসিটি অফিসে আসি। আকাশ আমাদের শুধু একজন বলিষ্ঠ এবং সাহসী সাংবাদিক নয়, আকাশ বিআরসিটির রাজশাহী টিএফটির সমন্বয়কারী হিসাবে একজন মানবাধিকার কর্মী এবং সেই কারণে আমাদের কর্তব্য ছিল আকাশকে নির্যাতনের হাত থেকে রক্ষা করা এবং আমরা সেই ক্ষেত্রে খুব তৎপর হয়ে ইভেন আমরা সংবাদের সম্পাদক বজলুর রহমান সাহেব থেকে শুরু করে সবার সঙ্গে যোগাযোগ করতে পারছি, ফেডারেল ইউনিয়ন জার্নালিস্টের নেতৃবর্গকে জানাইছি এবং ফলে প্রত্যেকেই অ্যালার্ট হয়েছে এবং এই জন্য আমি বলবো সবাইকে আমি আন্তরিকভাবে অভিনন্দন জানাই, ধন্যবাদ জানাই যে তারা এগিয়ে আসছিলেন। বিআরসিটির যে টিএফটি টাস্ক ফোর্স এগেইনস্ট টর্চারের যে গ্রুপগুলো সারা বাংলাদেশে আছে তাদের সবাই টিএফটির পক্ষ থেকে সরকারের কাছে তার মুক্তি চেয়ে তারা আবেদন করেছিল এবং আকাশ এখন মুক্ত। যদিও আকাশের মধ্যে এখনো ভীতি আছে, আমরা তাকে মানসিক চিকিৎসা দিয়ে যাচ্ছি। জাহাঙ্গীর আলম আকাশ যখন প্রথম আমাদের এই চিকিৎসা কেন্দ্রে আসে সেই মুহূর্তে আসলে সে বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক উপসর্গে ভুগতেছিলেন এবং তার অবস্থা এমন পর্যায়ে ছিল যা শারীরিক হিসাবে তার সমস্ত শরীরে বিভিন্ন ধরনের জখম এবং ব্যথা এবং সে তার হাঁটা চলাফেরা বিভিন্ন ধরনের অসুবিধা ভোগ করতেছিল। পাশাপাশি আরও কিছু মানসিক উপসর্গ যার সবচেয়ে উল্লেখযোগ্য হলো তার অনিদ্রা এবং চরম হতাশা এবং সে বুঝতে পারছিল না যে সামনের দিনগুলোতে সে কিভাবে চলবে এবং তার পরিবারের যে চাপ এবং পাশাপাশি যে তার নির্যাতনের ফলে বিভিন্ন ধরনের আইনগত যে সমস্যা সে ভুগতেছিল সেই কারণে তার মধ্যে বিভিন্ন উপসর্গ দেখা দিচ্ছিল। সে পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডারে কিছু প্রাথমিক উপসর্গ ভুগতেছিল এবং আমাদের এখানে আসার পরে আমরা তার উপরে একটি ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি এবং যার মাধ্যমে আমরা তাকে বিভিন্ন ধরনের চিকিৎসা সমন্বয় এবং বিভিন্ন প্রফেশনালের মাধ্যমে একটি মাল্টিডিসিপ্লিনারি চিকিৎসা সাপোর্ট তাকে দেই, যাকে আমরা ইন্টিগ্রেটেড রিহ্যাবিলিটেশন ট্রিটমেন্ট অ্যাপ্রোচ হিসাবে সমন্বিত চিকিৎসা পদ্ধতি হিসাবে তা বলে থাকি। শারীরিক ও মানসিক চিকিৎসাগুলোর মধ্যে যা উল্লেখযোগ্য বিআরসিটি প্রদান করেছে অদ্যাবধি তার মধ্যে সবচেয়ে বেশি উল্লেখ করতে হয় ফিজিওথেরাপি কার্যক্রম এবং এর পাশাপাশি মানসিক কার্যক্রমগুলোর উপরে আমরা যা কাজ করেছি, বিশেষ করে আমাদের কাউন্সিলর এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট তাকে সাইকোথেরাপি এবং কাউন্সেলিং সার্ভিস প্রদান করেছে, যা আমাদের এই সংস্থায় অদ্যাবধি দেওয়া হয়েছে। তাকে বেশ কয়েকবার আমাদের কাউন্সিলর এবং ফিজিওথেরাপিস্ট এবং ক্লিনিক্যাল সাইকোলজিস্ট দেখেছে, পাশাপাশি ডাক্তারও তাকে বিভিন্নভাবে সহায়তা প্রদান করেছে।
বিআরসিটি ট্রিটমেন্ট সেন্টারে প্রথম যখন আমি আকাশকে দেখি তখন আকাশের শরীরের বিভিন্ন অংশে ব্যথা ছিল, যেমন লেফট বাটক, লেফট থায়ে ব্যথা ছিল এবং লেফট লেগে ব্যথা ছিল। এখন কিছু কিছু অংশে সোয়েলিং ছিল লেফট লেগে, এবং পায়ের তালুতে তার ফালাঙ্গা টর্চার করা হয়, সেজন্য সেখানে সে ব্যথা এবং অবশ অবশ ভাব, ঝিমঝিমানি, এই সমস্যাগুলো তার ছিল। তার সমস্যাগুলি চিহ্নিত করে আমি প্রথমত তার জন্য একটা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করি এবং সেই অনুযায়ী তাকে ট্রিটমেন্ট দিই। তার পেইনের জন্য তাকে ডিপ ট্রান্সভার্স ফিকশন ম্যাসেজ এবং আলট্রাসাউন্ড দেওয়া হয়, এবং যে জয়েন্টগুলোতে পেইন ছিল সেটার জন্য মুভমেন্ট উইথ মোবিলাইজেশন এবং কিছু আইসোমেট্রিক কন্ট্রাকশন দেওয়া হয়। এবং তার বাটক্সের পেইনের জন্য ট্যান্স মেশিনটা আমরা ইউজ করি, এবং তার ব্যথা কমার পর তার যে ফাংশনাল অ্যাক্টিভিটিসগুলো ছিল সেগুলো প্র্যাকটিস করতে বলা হয়। এবং দেখা গেছে যখন তার এখন তার ব্যথা অনেকটা কম এবং সে আগের মতো চলাফেরা করতে পারছে। এটা কিন্তু শুধু বিআরসিটির কাজ হওয়া উচিত না, এটা সমগ্র বাংলাদেশের মানুষের কাজ হওয়া উচিত। এবং সেই ক্ষেত্রে সাধারণ জনগণ সবচেয়ে বড় শক্তি, কারণ সংবিধানে বলা হয়েছে জনগণ দেশের মালিক, সাথে রেখে বলা হয়েছে, এবং কর্মচারী কর্মকর্তারা সেবক। সেই জন্য আজকে যদি যারা আইন শৃঙ্খলা বাহিনী আছেন তারা যদি সেবকের ভূমিকায় থাকেন, আর যারা আজকে যারা নাগরিক, যারা নির্যাতিত হচ্ছে তারা যদি সচেতন হন এবং তারা যদি মালিকের ভূমিকায় যেতে পারেন, তাহলেই নির্যাতন বন্ধ হবে। সেই জন্য আমরা নির্যাতিত নিয়ে সমিতি করতেছি, সেটা বলে ভিকটিম অ্যাসোসিয়েশন নাম দিয়েছি, এবং খুলনা অঞ্চলে এগুলো প্রতিটা ডিস্ট্রিক্টে 10টা ডিস্ট্রিক্টে ভিকটিম অ্যাসোসিয়েশন রয়ে গেছে, এবং তারা একত্রিত হয়ে তারা সমবায় ভিত্তিতে তারা কেউ হাত হারাইছে, পা হারাইছে, তারা তাদের পেশা করতে পারতেছে না, সেই জন্য বিকল্প পেশায় আমরা তাদেরকে নিয়োজিত করছি। তারা একটা স্বাবলম্বী গ্রুপ হিসেবে গড়ে উঠতেছে, এবং আমরা নির্যাতনকে প্রতিরোধ করার জন্য আমরা প্রতিটা ডিস্ট্রিক্টে টাস্ক ফোর্স এগেন্স্ট টর্চার বিভিন্ন পেশাজীবী যেমন সাংবাদিক, আইনজীবী, সমাজকর্মী এবং ডাক্তারকে সংগঠিত করে আমরা নির্যাতনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করতেছি। এই প্রতিরোধে আপনারা সবাই, যারা আইন প্রণয়ন করেন তার থেকে শুরু করে যারা একদম সেই ইউনিয়ন পরিষদের দারোয়ান, পিয়ন, তাদেরকে সাথে নিয়ে আমরা এই মানুষকে জনমত গড়ে তুলতে চাই, যাতে করে একদিন বাংলাদেশ নির্যাতন মুক্ত হয়। প্রতিটা মায়ের উচিত যে শৈশবকাল থেকেই ছোট বাচ্চাদের এই নির্যাতন যে করা যাবে না, নির্যাতন যে একটা ঘৃণার জিনিস, এটা তাদেরকে বোঝাতে হবে। আমরা যদি এটা সঠিকভাবে সন্তানদের মনের মধ্যে থেকে এই নির্যাতন একটা ঘৃণার বিষয়, এটা যদি এনে দিতে পারি, তাহলে আমার বিশ্বাস এরা যখন কর্মজীবনে যাবে, এরা যখন বিডিআর, আর্মি, র্যাব, যে প্রশাসনে যাক, আমার বিশ্বাস যে তাদেরও সেই নির্যাতনের যে ঘৃণা, এই ঘৃণার কারণেই আমার বিশ্বাস যে তারা আর কাউকে নির্যাতন করবে না। সেজন্য প্রত্যেকটা সংগঠন এবং নারী নির্যাতন বিরোধী যে সংগঠনগুলি আছে, সবাই একত্রিত হয়ে আমরা ঘরে ঘরে যদি মায়েদের সাহায্যে ছেলেদের মন থেকে এই নির্যাতন যে একটা ঘৃণার জিনিস, এটা যদি আমরা এনে দিতে পারি, তবে আমাদের দেশে মানবাধিকার প্রতিষ্ঠিত হবে এবং নির্যাতন অনেকাংশে কমে যাবে।